আমাদের এবারের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে ২০ পর্ব ২। চরিত্রে মিতিন উপলব্ধি দে, পার্থ অর্চিষ্মান বণিক, রণজয় ঋষভ নস্কর, সুবীর ঋত্বিক ব্যানার্জি, মালতী অদিতি বণিক, লাবণ্য চরিত্রে নবদিতা মিশ্র, রুমকি অনুসুয়া সান্যাল এবং গল্পকথকের চরিত্রে সংবরণ সান্যাল। শুরু হচ্ছে ২০ পর্ব ২। আবার এমারেল্ড টাওয়ার, এবার ৮ তলা নয় ৩ তলায়। ভাদ্রের ভ্যাপসা দুপুর তখন সবে গড়িয়ে গড়িয়ে বিকেলে পৌঁছেছে। ঘড়ির কাঁটায় পাক্কা ১২০ ডিগ্রি। বেশ কয়েকবার ফ্ল্যাটের বেল বাজাতে হলো মিতিনকে। অবশেষে খুলেছে দুয়ার এবং সামনে এক রূপবান তরুণ, বয়স ৩০-এর আশেপাশে, টকটকে রং, খাড়া নাক, গাঢ় নীল চোখ, পেটা স্বাস্থ্য, উচ্চতা প্রায় ৬ ফুট। হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত গ্রিক ভাস্কর্য। পরনে লাল শর্টস, হাতাবিহীন হলুদ টি শার্ট, বুকে নকশা করে লেখা আই অ্যাম হাংরি। কবজিতে ব্রেসলেটও আছে, এক কানে দুল। এই নব্যযুবাটি তবে রণজয়, লাবণ্য দেবীর জামাতা? দরজার পাল্লায় একটা হাত রেখে দাঁড়িয়েছে রণজয়। মিতিনকে এক টুকরো মেয়ে পটানো হাসি উপহার দিয়ে বলল, ইয়েস প্লিজ। মিতিনের পরিচয় শুনেই অবশ্য নিভে গেছে হাসিটা। ও, আপনি সেদিন ওপরে গিয়েছিলেন? তার মানে রুমকির মা আপনার কাছেই? হ্যাঁ, আজ দুপুরে রুমকির সঙ্গে ফোনে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। রুমকি আমাকে এখানে আসতে বলেছেন। কিন্তু রুমকি তো এখনো ফেরেনি। আমি বোধহয় একটু আর্লি পৌঁছে গেছি না? ভেতরে একটু ওয়েট করতে পারি? সামান্য দোনামোনা করে রণজয় পথ ছেড়ে দিল। মিতিন পায়ে পায়ে ঢুকছে অন্দরে। ৮ তলার মতো প্রকাণ্ড না হলেও লিভিং রুমখানা নেহাত ছোট নয়। সাজসজ্জা বাহুল্যবিহীন, ছিমছাম। রণজয় খানিক তফাতে দাঁড়িয়ে জুলজুল চোখে দেখছিল সোফায় বসা আগন্তুককে। আমি বুঝি আপনাকে একটু ডিস্টার্ব করলাম? আসলে রুমকি আমাকে বলেছিলেন আপনার নাকি বাড়িতেই অফিস। তাহলে নিশ্চয়ই এটাও বলেছে আমার কাজটা কি। অনলাইন শেয়ার ট্রেডিং? ইয়েস, ঠিক ৪টে মার্কেট ক্লোজ হয়। এই সময়টায় আমি সত্যি ব্যস্ত থাকি। তা ৪টে তো বেজে গেছে, এই মুহূর্তে নিশ্চয়ই তেমন কোনো কাজ নেই। আছে। সারাদিনে স্টক ওঠা পড়ার হালচালটা এই সময় স্টাডি করি। ডেলি প্রফিট লসের হিসাবটা কষতে হয়। সে একদিন না একটু পরেই করলেন। বসুন না, একটু গল্প করি। বুঝেছি, আমায় ক্রস করতে চাইছেন। বন্ধুত্বপূর্ণ আলোচনাও বলতে পারেন। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে পারি। কি? লাবণ্য দেবীকে বিষ খাইয়েই মারা হয়েছে। খাইয়ে? কি করে জানলেন? পুলিশ রিপোর্ট, হুইস্কিতে নাকি আর্সেনিক ছিল। ইজ ইট? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বলছেন কেন? কে মেশাবে বিষ, আর কখনই বা মেশাবে? কেন, দুপুর ২টোর পর তো উনি একাই ছিলেন, যে কেউই গিয়ে ওই কাজটা করে থাকতে পারে। পুলিশ কিন্তু কাউকেই ছেড়ে কথা বলে না। সন্দেহের তীর কিন্তু আপনার দিকেও আসতে পারে। কিন্তু আমি তো সারাক্ষণই ফ্ল্যাটেই ছিলাম। প্রমাণ করতে পারবেন তো? অফকোর্স, রুমকি সাক্ষী। রুমকি আমায় ৪টায় ফোন করেছিল। ১০ মিনিট পর তার সঙ্গে আবার আমার কথা হলো। মোবাইলে না ল্যান্ডলাইনে? প্রথমবার মোবাইল, আর নেক্সট টাইম ল্যান্ডলাইনে। ওর কাছে একটা লোক আসার কথা ছিল, ইন্স্যুরেন্সের এজেন্ট। আমাকে বসাতে বলেছিল। সে বোধহয় এলো ৪:৩০ নাগাদ।
তার সঙ্গে বসে কথা বলছি এমন সময় রুমকি ফিরল স্কুল থেকে। আর 2টো থেকে 4টে? আশ্চর্য, আমি তো জানি না উনি সেদিন মারা যাবেন। তাহলে নয় 5টা বন্ধুকে ডেকে সারাদিন বাড়িতে বসিয়ে রাখতাম। আর তাছাড়া উনি তো মারা গেছেন 5:30টায়। তখন তো আমি, রুমকি, ইন্স্যুরেন্সের লোকটা সবাই এ ঘরে। বটেই তো আসলে আপনি কাছাকাছি থাকেন বলেই প্রশ্নটা মাথায় এলো। কাছাকাছি মানে? হোয়াট ডু ইউ মিন? আহা, এক্সাইটেড হচ্ছেন কেন? আপনারা সেম প্রেমিসেসের বাসিন্দা, নিশ্চয়ই ওপরতলায় আপনার যাতায়াতও আছে। তো দুপুরে কাজকর্ম ফেলে আমি তার ঘরে বসে ড্রিঙ্ক করব? আমি তো বলিনি আপনি ড্রিঙ্ক করছিলেন, জাস্ট একটা সম্ভাবনা। কিসের সম্ভাবনা? আমি গ্লাসে বিষ মিশিয়েছি কেন? লাবণ্য মজুমদার মারা গেলে আমার কি লাভ? সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। রুমকির বাবা মালতী দেরি বা বাদ দিচ্ছেন কেন? লাবণ্য মজুমদার তো স্লো পয়জনিং এর ব্যাপারে নাকি হাজবেন্ডকে সন্দেহ করতেন। ডোন্ট ওয়ারি, আমাদের সবই স্মরণে আছে। তবে পুলিশ ডিটেকটিভদের কাছে সকলেই সাসপেক্ট। আমাদের নজরটাই বেকাকি না। যাক গে সব কথা, এবার সত্যিই গল্প করি। আপনি এক্সাইটমেন্ট খুব ভালোবাসেন, তাই না? এমন অনুমানের কারণ? আপনার শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখে মনে হলো আর কি। ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন, এটাই আমার রুটি রুজি। ভালো হয় রোজগারপাতি? শুনেছি নাকি এতে ভীষণ রিস্ক। 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যায়। টাকা তো আসা যাওয়ার জন্যেই, হু কেয়ার্স? কথার মাঝেই রুমকি এসে পড়েছে। লাবণ্যর সঙ্গে মিল নেই মেয়ের, চেহারাটা বরং বাবা ঘেঁষা, টেনে টুনে সুশ্রী বলা যায়। বছর 25-এর ছোট্টখাটো রুমকির পোশাক আশাক, হাব ভাব সবই লাবণ্যর বিপরীত। চোখে মুখে বিষণ্ণতার আভাস। সদ্য মা হারিয়েছে বলে কি না, রুমকি এরকমই। অনেকক্ষণ এসেছেন? এই তো মিনিট 20-25 হবে। আপনার হাজবেন্ডের সঙ্গে একটু গল্পগুজব করছিলাম। চা খাবেন? নো থ্যাঙ্কস। লালবাজারের ডিসিডিডির সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখানে কাজটা সেরে চটপট ওখানে চলে যেতে হবে। ও, রুমকি কাঁধের ঝোলা ব্যাগ টেবিলে রেখেছে। তাফিন স্বরে রণজয়কে বলল, যদি চাও এবার তোমার কাজে যেতে পারো। যাই। খানিকটা যেন অন্যমনস্ক মুখে উঠে গেল রণজয়। তেরচা চোখে তার যাওয়াটা দেখে নিয়ে মিতিন বলল, আপনার হাজবেন্ড মানুষটা কিন্তু বেশ। থ্যাঙ্কস। আপনাদের কি লাভ ম্যারেজ? পুরোপুরি নয়, একটা লেডিস ক্লাবের ফাংশনে মা আলাপ করিয়ে দিয়েছিল। তারপর বাড়িতে রণজয়ের আসা যাওয়া শুরু হলো। নিজেই একদিন বিয়ের কথা তুলল। আপনিও নিশ্চয়ই এক কথায় রাজি? মাও খুব চেয়েছিল আমাদের বিয়েটা হোক। বাহ, বেশ। তা আপনার মার পারলৌকিক ক্রিয়াকর্ম তো সব মিটে গেছে, তাই না? হ্যাঁ, অপঘাতে মৃত্যু তো, তাই 3 দিনে কাজ। অপঘাতের নেচারটা তো তখন বললামই ফোনে, আর পুলিশের সন্দেহটাও। আমি কিন্তু এখন বিশ্বাস করতে পারছি না। কে কাজ করলো বলুন তো? কেন করলো? সেই প্রশ্ন তো আমাদেরও। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব বলুন তো? যে কোনো, মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আত্মীয়দের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। একমাত্র মামাই যা আসে কালে ভদ্রে। মার বন্ধুরাও বিশেষ বাড়িতে আসতো না। কখনো যদি মা বাড়িতে পার্টি টাটি দিল তো। ওই দিন তো সেরকম কিছু ছিল না, অর্থাৎ ধরে নেওয়া যায় যে তাদের কেউই আসেনি, তাই তো? বটেই তো, এলে তো মালতীর কাছে শুনতাম। কিন্তু মালতী তো দুটোই চলে গেছে, তারপরে যদি কেউ। সেটা অবশ্য হতে পারে। 2টো হুইস্কির গ্লাসও তো পাওয়া গেছে। এই দ্বিতীয় ব্যক্তিটিকে, যার সঙ্গে বসে আপনার মা ড্রিঙ্ক করছিলেন? সরি, বলতে পারবো না। আপনি নিশ্চয় জানতেন লাবণ্য দেবী স্লো পয়জনিংয়ের আতঙ্কে ভুগছিলেন। জানি, ওটা আমার এক ধরনের মেন্টাল ফিক্সেশন ছিল। তিনি কিন্তু বিশেষ একজনকে সন্দেহ করতেন। বাবাকে তো? একেবারে ভিত্তিহীন ধারণা। লাবণ্য দেবী কিন্তু আমায় বলেছিলেন হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না।
মা কি বলেছে জানি না, তবে বাবা মাকে ভীষণ ভালোবাসতো, নইলে 28 বছর মার সঙ্গে ঘর করতে পারতো না। হুম, আচ্ছা, ঘটনার দিন কি লাবণ্য দেবীর সঙ্গে আপনার দেখা হয়েছিল? প্রায় রোজই স্কুলে বেরোনোর আগে একবার ওপরে ঘুরে যাই, সেদিনও গিয়েছিলাম। তখনও তো অনিমেষবাবু ফেরেননি, তাই না? বাবা বোধহয় 11টা নাগাদ এসেছিল। দুপুরে মাকে ফোন করেছিলাম, তখনই শুনি। দুপুরে কটায়? ধরুন 1:45। রোজই বুঝি ফোন করতেন? না, মাঝে মাঝে, তবে শুক্রবারটা করতামই। মালতী দুপুরে চলে যায় তো, তাই। সেদিন মালতী তখনও ছিল? হ্যাঁ, তবে মা বলল এবার বেরোবে। ও, তা বিকেলে তো আর মার কাছে যাননি, একেবারে সন্ধেবেলায়? মালতীর ডাক পেয়ে গিয়ে মার হাতটা ধরতেই ঝটকা খেয়ে গেলাম। দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। এবং তখনই কি আপনারা ফোন টোন শুরু করলেন? হ্যাঁ, আমার ফোন পেয়ে বাবা এসে গেল, তার পরপরই ডাক্তারবাবু। অনিমেষবাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছিলেন। এ কি আর বলার অপেক্ষা রাখে? এলোই তো প্রায় উদ্ভ্রান্তের মতো, ছুটতে ছুটতে বোধহয় 10-12 মিনিটের মধ্যে। তাই? ওকে, আপাতত আর কিছু জানার নেই। আচ্ছা, মালতী কি এখন ওপরেই পাবো? এখন ওপরেও যাবেন? যাই একবার, দু একটা ছোটখাটো ব্যাপার জানার আছে। মিতিন উঠে দরজার দিকে এগোলো। দুঃখী দুঃখী মুখে রুমকি আসছে পিছন পিছন। হঠাৎই নিচু স্বরে জিজ্ঞাসা করে উঠল, ম্যাডাম, খুনি ধরা পড়বে তো? সেটারই তো চেষ্টা করছি। আচ্ছা, যে গ্লাস দুটো পুলিশ নিয়ে গেছে তাতে কারো হাতের ছাপ, মানে ওসব দিয়েও তো ধরা যায়? হ্যাঁ, তা তো অবশ্যই যায়, পুলিশ সবই দেখবে। বলেই মিতিন সোজা করিডোরে, তারপর লিফট ধরে শটান 8 তলায়। ফাঁকা ফ্ল্যাটে টিভি দেখছিল মালতী। মিতিনকে দেখে বেশ চমকেছে। দিদি, আপনি আবার? তোমার রুমকি দিদির কাছে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। বসুন দিদি। না মালতী, আজকে বসার সময় নেই। তোমার থেকে শুধু একটা কথা জানার ছিল। কি দিদি? তোমার মামি কিন্তু আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। হ্যাঁ? কে মারলো? এমন একজন যে তুমি না থাকার সময় এসেছিল। অবশ্য তুমিও যে দুপুরবেলা ফ্ল্যাটে ছিলে না তার কিন্তু কোনো প্রমাণ নেই। কি বলছেন দিদি? বিশ্বাস করুন, আমি ঠিক 2টোয় বেরিয়েছি, বাড়িতে গেছিলাম। সে তোমার 55 তলায় গিয়ে খোঁজ নিলেই জানা যাবে। আপনি আমার বাড়িতে যাবেন নাকি? পুলিশ যাবে, তারা তো সবকিছুই ভালো করে বুঝে নেবে। তাই? আমাকে আমাকে বাঁচান দিদি। আমি সেদিন বাড়ি যাইনি। তার মানে ফ্ল্যাটেই ছিলে তুমি? না, আমি সেদিন সিনেমায় গিয়েছিলাম দিলীপের সঙ্গে। কে দিলীপ? ওই ওই ইলেকট্রিকের কাজ করে, এপারে দোকান আছে। ধরে নিলাম তুমি সত্যি বলছো, কিন্তু পুলিশ তো ছেড়ে কথা বলবে না। তোমার কাছেই জানতে চাইবে যে দুপুর বিকেলে ফ্ল্যাটে কেউ আসতো কিনা, বা সেদিনই কেউ এসেছিল কিনা, আর তার সঙ্গে তোমার কোনো প্ল্যান ছিল কিনা। মা খালি দিব্যি বলছি, আমি ওসবে নেই, কিছু জানি না। তা বললে কি আর চলবে? তুমি দিন রাতের লোক। বিশ্বাস করুন দিদি, এমনি দিনে কেউ দুপুরে আসতো না, বেশিরভাগ দিন মামি তো বাইরে বাইরে। তবে শুক্রবার। থেমে গেলে যে? না মানে, সেদিন তো আমি থাকি না, বলবো কেমন করে কি হতো। পরিষ্কার বোঝা যায় মালতী কিছু গোপন করার চেষ্টা করছে। কাকে আড়াল দিতে চায়? মিতিন অবশ্য চাপাচাপিতে গেল না আর। ভূতলে নেমে ঢুকেছে সিকিউরিটির কুঠুরিতে। ব্যাগ থেকে পরিচয়পত্র বার করে বলল, একটা জরুরি খবরের দরকার। গত শুক্রবার
804 নম্বর ফ্ল্যাটে কে কে এসেছিল, মানে দুপুর 2টো থেকে 4টের মধ্যে? কেউ তো আসেনি, শুধু কাজের মেয়েটা বাইরে গিয়েছিল, তখন বোধহয় ওই 2টো বাজে। মাঝে মেয়েটা একবারও আসেনি? না ম্যাডাম, এলে তো চোখেই পড়তো। ওদের বাড়ির আর সবাই, অনিমেষবাবু, তার মেয়ে, জামাই, তারা কে কখন? দিদিমণি তো বিকেলে স্কুল থেকে এলেন, যেমন আসেন। দাদা বেরোয়নি। হ্যাঁ, কিন্তু অনিমেষ স্যার চলে গিয়েও একবার ফিরে এলেন। তাই নাকি? টাইমটা নিখুঁত মনে নেই ম্যাডাম, ওই 3:30 4টে হবে। এখানকার বাসিন্দাদের ঢোকা বেরোনো তো খেয়াল করি না। তবে হ্যাঁ, অনিমেষ স্যার একটু পরেই আবার বেরিয়ে গিয়েছিলেন, গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে। এতক্ষণে মিতিনের সামনে যেন আলোর আভাস। হিসেব বোধহয় এবার মিলবে আস্তে আস্তে। বুমবুমদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল আজ। নাচ, গান, নাটক, আবৃত্তি মিলিয়ে রীতিমতো জমজমাট ব্যাপার। নাটকে খরগোশ সেজেছিল বুমবুম। সাদা পোশাক পরে লম্বা লম্বা কান লাগিয়ে সে বেজায় লম্ফজম্ফ ঝুলল মঞ্চ জুড়ে। ছেলের কাণ্ড কারখানা দেখে মিতিন তো হেসে বাঁচে না। মা ছেলে বাড়ি ফিরল রাত 9টায়। ঢুকতে না ঢুকতেই পার্থ সরল ঘোষণা। তোমার লাবণ্য কেসে ড্রপ সিন তো পড়ে গেল গো। মানে? ক্যাচ কট কট, পুলিশ আসামি পাকড়াও করে ফেলেছে। কি আসামি? ওই জামাই বাবা জীবন, রণজয় চৌধুরী। তুমি যাকে অ্যাপোলো বলেছিলে সেই লোকটা। এই তো এতক্ষণ খবরে দেখাচ্ছিল, হুইস্কি গ্লাসে লাবণ্য ছাড়া যে দ্বিতীয় হাতের ছাপটি পাওয়া গেছে সেটি শ্রীমান রণজয়েরই। তাই? কখন? শুধু তাই নয়, আরো অনেক কিলো বেরিয়েছে। তোমার মিস্টার অ্যাপোলো একটা খাঁটি ক্যাসানোভা। বিয়ের আগে থেকে শাশুড়ির সঙ্গে আশনাই ছিল, মেয়েকে বিয়ে করেও মহব্বতে ছেদ পড়েনি, একই সঙ্গে দুদিকে ডিউটি করে যাচ্ছিল। তবে কথায় আছে না, জন জামাই ভাগনা কেউ নয় আপনা। শাশুড়িকে দিয়েছে মোক্ষম দাওয়াই। তার শাশুড়ি জামাইয়ের রিলেশনের গল্পটা কিভাবে এলো পিকচারে? কাজের মেয়েটা বলেছে, রণজয়ও কনফেস করেছে। আর খুনটাও? সেটাও অবশ্য টিভিতে বললো না, তবে স্বীকার তো করতেই হবে। যখন পুলিশের গুতো পিঠে পড়বে। বাবা মেয়ের কি রিয়াকশন, মানে তাদের কি দেখালো খবরে? দেখলাম মুহ্যমান মুখে বসে আছে দুজন, স্পিকটি নট। ফ্যামিলিতে এমন একখানা রগরগে স্ক্যান্ডেল, ঠোঁটে আর বাক্যি ফোটে। পার্থকে বেশ পুলকিত দেখাচ্ছে। ধীর পায়ে ঘরে এলো নিতিন। সালোয়ার কুর্তা বদলে নাইটি চড়িয়ে নিল গায়ে। আরতি চা রেখে গেল, চুমুক দিচ্ছে কাপে, নিশ্চুপ মুখে। পার্থ টেরিয়ে টেরিয়ে নিতিনকে দেখছিল, নাক কুচকে বলল, তা টিকটিকি ম্যাডাম, হঠাৎ ঘুম, আপসেট? একটু। রণজয় অ্যারেস্ট হলো বলে, নাকি তোমার আগে পুলিশ কেস সলভ করলো সেই শোকে? দুটোর কোনোটাই না। আমার ধারণা কোথাও একটা গোলমাল হচ্ছে। হাসিও না তো। হুইস্কিতে আর্সেনিক, গ্লাসে হাতের ছাপ, 4টে অবধি লাবণ্যর ফ্ল্যাটে রণজয়ের প্রেজেন্স, তাদের অবৈধ সম্পর্ক, আর কি চাই? কিন্তু মোটিভ? লাবণ্য নিশ্চয়ই চাইছিল না ব্যাপারটা কেয়ার নিয়ে এগোতে। জামাই তাই রাগে। না, টেকে না। লাবণ্যর প্রেমে গদগদ থাকলে রণজয় মোটেই রুমকিকে বিয়ে করতো না। হি হ্যাড লং টার্ম ইন্টেনশন। শ্বশুরের সম্পত্তি হবে। সেদিক দিয়েও ভাবা যায়। হয়তো রণজয় চাইছিল এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু এই মহিলা রাজি হচ্ছিল না। হয়তো সে জামাইকে ভয় দেখিয়েছিল মেয়ের কাছে তার আসলি চেহারা ফাঁস করে দেবে। ওই খ্যাপা মহিলার পক্ষে যা আদেও অসম্ভব নয়। আর জানাজানি হওয়া মানে তো সর্বনাশ। এমারেল টাওয়ার থেকে শুরু করে সমস্ত যাবতীয় অ্যাসেট মরিচিকার মতো ভ্যানিশ। অগত্যা মরিয়া হয়ে এই কুকীর্তি। এটা তো মন্দ শোনাচ্ছে না। আর স্লো পয়জনিং এর কমপ্লেনটাও এর সঙ্গে অনেকটা মেলানো যায়। তবু এমন একটা বোকামি, আর্সেনিক মেশানো হুইস্কিটা ওভাবে ফেলে রেখে গেল। গ্লাস ধুয়ে জায়গা মতন রেখে দিলে তো সুইসাইড ছাড়া আর কিছুই ভাবা যেত না। এই সিলি ভুলগুলো করে বলেই না ধরা পড়ে ক্রিমিনালরা, আর তোমরা টিকটিকিরা তাদের ঘেঁটি পাকড়ে করে কমে খাও।
যা খুশি বলতে পারো, কিন্তু আমি কনভিন্সড নই। এখনো বেশ কয়েকটা ফাঁক আছে, দু একটা কোইন্সিডেন্সও ভারী অদ্ভুত। যেমন? এক সেকেন্ড, তুমি কি এখনো লাবণ্য দেবীর হাজবেন্ডকে ধরেই বসে আছো? আমি কাউকেই ধরে বসে নেই, আবার কাউকে ছাড়ছিও না। বুঝেছি। এমন অবশ্য হতেই পারে যে লোকটা জামাইকে ফাঁসিয়ে নিজে পাকাল মাছের মতো পিছলে গেল। অনিমেষ বাবু যেন কখন আবার ফিরে এসেছিলেন ফ্ল্যাটে। অ্যাকর্ডিং টু হিজ লাস্ট স্টেটমেন্ট অ্যারাউন্ড 4:45। 10-20 মিনিট এদিক ওদিক হলেও হতে পারে। আসলে সিকিউরিটির লোকটা টাইমটা ঠিক মতন বলতে পারছে না। তাহলে তো সন্দেহ তো থাকেই। অফিসে গিয়েও সে আবার ফিরেছিল কেন? বলছে খুব টায়ার্ড ছিল, অথচ নিজের ফ্ল্যাটে না ঢুকে গাড়ি রেখে পার্কে গিয়ে বসে রইল। কিন্তু গ্লাসে তো তার হাতের ছাপ পাওয়া যায়নি। রাইট, ঠিক এইখানে তো কেসটা গুলিয়ে যাচ্ছে। কেন শুধু শুধু মগজকে ট্যাক্স করছো? ছাড়ো না। বলেই মিতিন ঠোঁট কামড়ে 2-1 সেকেন্ড ভাবলো কি যেন, তারপর মোবাইলে চেয়ার নম্বর টিপছে। আরে আরে ম্যাডাম যে, দেখেছেন তো নিউজ? চিড়িয়াকে কেমন খাঁচায় পুড়েছি। কাজটা কি ঠিক হলো? পরে পস্তাতে হবে না তো? কেন কেন? কি বেশি লাবণ্য দেবীর মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো অননোন, আর আর্সেনিককে মুখ দিয়ে এরকম গ্যাস না দেবে না। আরে রাখুন তো আপনার থিওরি। হুইস্কির সঙ্গে পাঞ্চ করে পেটে কি রিয়াকশন করেছে তার কি কোনো ঠিক আছে? তবু কি ভিসেরা রিপোর্টটা পাওয়া অবধি ওয়েট করলে হতো না? আহা, চার্জশিট তো পরেই ফ্রেম করব, নিশ্চিন্ত থাকুন, ভিসেরা আমাকে ডোবাবে না। ফোনটা নামিয়ে রাখলো মিতিন, কপালে মোটা ভাঁজ। ডুবতে কিন্তু হলোই সুবীর হালদারকে, পুরোটা না হলেও অনেকটাই। ম্যাডাম কি বাড়িতে আছেন? আছি। কেন? আমি আসছি, খুব জরুরি দরকার। মিনিট 15-এর মধ্যে বাড়ির সামনে পুলিশের জিপ, হন্তদন্ত পায় সুবীরের প্রবেশ। আপনার প্রেডিকশনই ফুলে গেল ম্যাডাম। লাবণ্য দেবীর ভিসেরা রিপোর্ট এসেছে বুঝি? হ্যাঁ, আজই পেলাম। মহিলার লিভার কিডনিতে আর্সেনিক পাওয়া গেছে বটে, তবে তা নিতান্ত সামান্য, লিথাল ডোজ একেবারেই নয়। তাহলে পয়জনিংটা? স্ট্রেঞ্জ কেস জানেন তো ম্যাডাম, দু ধরনের ওষুধের জয়েন্ট এফেক্ট। ওষুধ? কি ওষুধ? নামগুলো হলো, 1 মিনিট। বুক পকেট থেকে একখানা চিরকুট বার করলো সুবীর, চোখ থেকে বেশ খানিকটা দূরে ধরে বিনা চশমায় পড়ছে। মোনো অ্যামিনো অক্সিবেস্ট ইনহিবিটার্স আর অ্যামিট্রিপটিলিন। হ্যাঁ, অ্যামিট্রিপটিলিন। এগুলো তো মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন, রিভার্স গ্রুপ, হাইলি রিঅ্যাক্টিভ। দুটো একসঙ্গে পড়লে ঘন্টা খানিক কি ঘন্টা দেড়েকের মধ্যে যে কেউ মারা যাবে। ও তাই বুঝি? আচ্ছা, তাহলে তো এটা সুইসাইডের কেসও হতে পারে, কিংবা মহিলা যদি ভুল করে একসঙ্গে দুটো মেডিসিন। কিন্তু দুটো একসঙ্গে থাকবে কেন? কারেক্ট, তাহলে তো এই লাইনেও রণজয় চৌধুরীকে বাঁধা যেতে পারে। বেটা নির্ঘাত আর্সেনিক মেশানো মদ গেলাতে না পেরে বাই ফোর্স ওই দুটো ওষুধ খাইয়ে। কেস গুছিয়ে সাজাতে পারবেন তো? খুব পারবো, ওই ধিনী কেষ্টকে আমি ছাড়বই না। ভালো মানুষ বাবা আর নিরীহ মেয়েটাকে যে কত যন্ত্রণা দিয়েছে, সাজা বাছাধনকে পেতেই হবে। রণজয় কি এখনো জেল কাস্টাডিতে? হ্যাঁ, বেরোনোর জন্য হাঁক পাক করছে। ওর বাপ দাদারা হাইকোর্ট অব্দি বেল পিটিশন মুভ করেছিল, খারিজ হয়ে গেছে। রণজয়কে জেরা করে কি কিছু বার করা গেল? হ্যাঁ, রিলেশনটা অ্যাডমিট করেছে, কিন্তু মার্ডার চার্জটা মানছে না। এনিওয়ে, তুলি তো কোর্টে, তারপর দেখা যাবে। ঢক ঢক 2 গ্লাস জল খেয়ে চলে গেল সুবীর। মিতিন গিয়ে দাঁড়িয়েছে ব্যালকনিতে। মিনিট 10 পর ফিরল ঘরে।
পায়চারি করছে আপন মনে। হঠাৎই কি ভেবে নিজের স্টাডি রুমে এসে কাগজ কলম নিয়ে বসলো। লিখছে, আঁকিবুকি কাটছে। মোবাইল তুলে আচমকা ডায়াল করলো অনিমেষ মজুমদারকে। জেনে নিল ডক্টর সেনগুপ্তের নাম্বার। ফের মোবাইলের বোতামে আঙুল। হ্যাঁ, পেল লাবণ্য ডাক্তারকে। কথা সেরে অফ করে দিল ফোন। মাথা রাখলো টেবিলে। ঘাড় গুজে বসে আছে মিটিং। বসেই আছে। বাসস্টপ থেকে রুমকিকে দেখতে পেল মিতিন। স্কুল গেট পেরিয়ে এগিয়ে আসছে মন্থর পায়। জীবন্ত এক বিষাদ প্রতিমা যেন। ছোট ছোট ছেলেমেয়েরা কলকল করছে চারপাশে। কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই রুমকি। এমনই উদাস, এমনই সন্তপ্ত। কাছে গিয়ে মিতিন মৃদুস্বরে ডাকলো, রুমকি, আপনি এখানে? আপনার কাছেই স্কুল ছুটির জন্য অপেক্ষা করছিলাম। দরকার আছে কোনো? এমারেল টাওয়ার তো কাছেই, চলুন না এগোতে এগোতে কথা বলি। পড়ন্ত বেলা। হেমন্তের পেলব রোদ্দুর মায়া বিছিয়েছে পথে। টুকটাপ ঝরছে শুকনো পাতা। বাতাসে হালকা শিরশিরে ভাব। আপনাকে একটা গল্প শোনাবো বলে এসেছি। একটি দুঃখী মেয়ের কাহিনী। হঠাৎ? এমনি ইচ্ছে করছে। গল্পটা বোধহয় আপনার চেনা চেনা লাগবে। বুনতে গিয়ে যদি কোথাও ভুল হয় আপনি শুধরেও দিতে পারেন। তো নেহাতি মধ্যবিত্ত এক তরুণীর বিয়ে হয়েছিল এক ব্রাইট কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে, সেফ রূপের জোরে। বিয়ে বছর 1.5 পর তাদের একটি মেয়ে সন্তান হলো। তারপর থেকেই মহিলা যেন কেমন বদলে যেতে থাকলো। তার বর সাফল্যের পেছনে হন্য হয়ে ছুটছে, রোজগার করছেন, তার বউকে স্বাচ্ছন্দ্য আর বিলাসের উপকরণ কিনে দিচ্ছে রাশি রাশি। কিন্তু বইয়ের জন্য খরচ করার সময় নেই তার। স্বামীর সাহচর্য না পেয়ে পেয়ে এক চোরা ভুভুক্ষা থেকে মহিলার মধ্যে জন্ম নিল এক অদ্ভুত বিকৃতি। স্বাভাবিক ঘরোয়া জীবন আর তার পছন্দ হয় না। তার চাই নিত্য নতুন উত্তেজনা, চাই নেশা, ক্লাব, পার্টি, পুরুষ মানুষ। একটু একটু করে সে চলে যেতে থাকলো তার স্বামীর হাতের বাইরে। নিজের মেয়ের দিকেও সে আর ফিরে তাকায়নি। মা নয়, সেই মেয়েটাকে নিয়েই আজকে আমার গল্প। কি গল্প? বলছি তো, এদিকে মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে, আর একদিকে তার কাজ পাগল বাবা, আর অন্যদিকে তুমুল উচ্ছৃঙ্খল মা। দুজনের মাঝখানে পড়ে সে একা, ভীষণ একা। শামুকের মতন সে একটা খোলের মধ্যে নিজেকে গুটিয়ে রাখত। বন্ধু বান্ধবদের সঙ্গে সেরকম মিশতেও পারত না। এমনই এক সময়ে মেয়েটির জীবনে এলো এক অনিন্দকান্তি পুরুষ। তার মাই পরিচয় করিয়ে দিয়েছিল। নেহাতি সাদামাটা চেহারার অন্তর্মুখী মেয়েটা স্বপ্নেও ভাবেনি যে এমন একটি রূপবান পুরুষ আসবে তার জীবনে। বেচারা তখন ঘুণাক্ষরেও টের পায়নি। গোটা ঘটনাটাই একটা সাজানো ছক। তার মা চেয়েছিল মেয়েটির সঙ্গে বিয়ে দিয়ে ছেলেটাকে পুরোপুরি কবজায় রাখতে, আর ছেলেটির টার্গেট ছিল তার সোকল্ড শ্বশুরের সম্পত্তি। যাই হোক, বিয়ের পর দিব্যি চলছিল শাশুড়ি জামাইয়ের লীলা খেলা, তবে বাইরে বাইরে। নতুন একটি মেয়ে কাজে লাগার পর বাড়িতেই শুরু হয়ে গেল ফুর্তি। কাজের মেয়েটা সপ্তাহে একদিন দুপুরে বেরিয়ে যায় ঠিক সেই সময়টায়। কিন্তু কপাল খারাপ, কাজের মেয়েটা একদিন যেন কি কারণে বেরিয়েও আবার ফিরে আসে। গোপনে দেখে ফেললো সমস্ত কীর্তিকলাপ। ব্যাস, খবর পৌঁছে গেল মেয়ের কানে। হ্যালো দিদি, হ্যাঁ বল। দিদি, অমনি আগুন জ্বলে উঠল তার বুকে, প্রতিহিংসার। ঘেন্না তো সে মাকে করতোই, এবার স্থির করলো একেবারে শেষ করে দেবে। শুরু হলো পরিকল্পনা মাফিক আর্সেনিক পয়জনিং। কেমিস্ট্রি ছাত্রী সে, জানে চায়ের সঙ্গে কতটুকু করে মেশালে মা ধিক ধিক করে মরবে, কিন্তু কাকপক্ষীটিও টের পাবে না। তা সে মতোই চলছিল। তবে বিধিবান আচমকা এক বই পড়ে মার মনে দ্বন্দ্ব জাগলো। শিখু বিষের লক্ষণ কেন ফুটে উঠছে দেহে? মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী যে নতুন করে তাদের সম্পর্কটা গড়ে তুলতে চাইছে, এটা মা বুঝলই না। উল্টে স্বামীর সহৃদয় ব্যবহার তাকে সন্দিগ্ধ করে তুলল।
মানসিক রোগী বলে যখন ডাক্তারও তাকে তেমন আমল দিল না, সে ছুটল ডিটেকটিভের কাছে। ডিটেকটিভ মাকে রক্ত পরীক্ষা করাতে বলেছে জেনেই মেয়ে প্রমাদ গড়ল। সর্বনাশ, এবার তো সব চক্রান্তে ধরা পড়ে যাবে। আর সময় নষ্ট করলো না মেয়ে। প্ল্যান মাফিক শুক্রবার স্কুল যাওয়ার আগে মার কাছ থেকে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির রসিদটা চেয়ে নিল। রিপোর্টটা সে নিজেই আনবে। দুপুরে জানলো হঠাৎ বাবা ফিরে এসেছে। বাবার অবর্তমানে কাজটা শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু তখন আর পিছনের উপায় নেই। স্নো পয়জনিংয়ের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে যে। অতএব পুরনো পরিকল্পনা মতোই 4টে বাজার মিনিট কয়েক আগে ফোন করলো নিজের ফ্ল্যাটে। তখন বা 8 তলায়, ধরল না। সঙ্গে সঙ্গে বরকে মোবাইলে ফোন। তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি যাও, ইন্স্যুরেন্স লোকটা তো এসে গেছে। বর তড়িঘড়ি করে নেমে এলো নিচে। ফ্ল্যাটে সে ফিরল কিনা বুঝতে ফের নিচের ল্যান্ডলাইনে ফোন। হ্যাঁ, কাটা সরে গেছে, ময়দান ফাঁকা। এবার মেয়ে সোজা গেল মায়ের ফ্ল্যাটে। জামাইয়ের সঙ্গে ব্যভিচার নিয়ে সরাসরি মাকে চার্জ করলো। এটা তুমি আমার সাথে করতে পারলে মা? অমনি হিস্টেরিক হয়ে পড়লো মা। কি বলছিসটা কি তুই? তাকে শান্ত করার জন্য মেয়ে পলকে নরম। গায়ে মাথায় হাত বুলিয়ে দুটো ওষুধ খেতে দিল। মার সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার সুবাদে সে জানতো মানসিক অবসাদের এই দুটো ওষুধ একসঙ্গে খেলে 1-1.5 ঘন্টার মধ্যে মা মরবেই। তবু অপেক্ষা করলো কিছুক্ষণ। তারপর ঠান্ডা মাথায় সিঙ্কে নামানো 2টি গ্লাসের মধ্যে একটাকে রুমালে জড়িয়ে তুলে এনে তার মধ্যে ফের হুইস্কি ঢেলে 200 মিলিগ্রামের বেশি আর্সেনিক মিশিয়ে রাখলো সকলের দৃষ্টির সামনে। নিঃশব্দে নিজের ফ্ল্যাটে ফিরে এসে ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে কথা বলল, চাউমিন বানালো। সে অবশ্য জানতে পারেনি তার বাবাও সেদিন ফ্ল্যাটে ফিরেছিলেন খানিক আগেই। বউ আর জামাইকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সে ছিটকে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। সম্পর্ক শেষ করে দেওয়ার বাসনা নিয়ে ইতিকর্তব্য স্থির করতেই সে চলে গিয়েছিল। ফোন পাওয়ার সময় সে পার্কে বসে ভাবছিল কি করবে সে এখন। হয়তো খুনই করে ফেলতো সে, কিন্তু স্ত্রীকে সত্যিকারের ভালোবাসে বলেই কাজটা সে করে উঠতে পারেনি। তাই জন্য ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেছিল। শ্বশুর যে হায়দ্রাবাদ থেকে ফিরেছে এটা জামাই জানতো, তাই শাশুড়ির মৃত্যু সংবাদটা পেয়েই প্রথমেই তাকে ফোন করেছিল। শাশুড়ির ফ্ল্যাটে সেদিন না গেলে হয়তো খবরটা তার জানার কথাই নয়। যাই হোক, এখন অবশ্য বাবা মেয়ে দুজনেরই হাড় জড়িয়েছে। মহিলাও খতম, জামাইও স্ত্রী ঘরে। একটানা বলে থামল নিতিন। দেখছে রুমকির প্রতিক্রিয়া। অনেকক্ষণ পর রুমকির স্বর ফুটল। মেয়েটার এখন কি করা উচিত? সেটা মেয়েটাই ঠিক করুক। তবে একটা ব্যাপার মেয়েটারও বোঝা উচিত ছিল, তার মাও কিন্তু কম দুঃখী ছিল না। যৌবনের স্বামী সঙ্গ না পেয়ে এই সমস্ত বিকৃতির মধ্যে ডুবে গেছিল। সে ছিল সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন নেশাগ্রস্ত এক মহিলা। তাকে হত্যা করাটাকে মেয়েটার বিবেক কি সায় দেবে, নাকি মেয়েটাকে সারা জীবন দগ্ধে দগ্ধে মারবে, তা আমি কি করে বলবো রুমকি। তবে এটুকু বলতে পারি, নিজে সারেন্ডার না করলে মেয়েটাকে কিন্তু কোনোদিনই ধরা যাবে না। নিঝুম হয়ে শুনল রুমকি। নিঃশব্দে অতিক্রম করলো বাকি পথটুকু। ইমানুয়েল টাওয়ারের গেটে পৌঁছে নির্জীব চোখে একবার দেখল মিতিনকে, তারপর চলে গেল পায়ে পায়ে। পরদিন সকালে সুবীর হালদারের ফোন পেল মিতিন। ইমানুয়েল টাওয়ারে আবার অস্বাভাবিক মৃত্যু। এবার 8 তলা নয়, 3 তলায়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে রুমকি। গল্প 20। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।